হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজকে আমাদের আলোচনার বিষয় মন খারাপ এবং মানসিক অবসাদ বা ডিপ্রেশনের মধ্যে পার্থক্যটা কোথায়। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। ডাক্তারবাবু, আপনি যদি আমাদের দর্শকদেরকে বলেন যে মানসিক অবসাদ বা ডিপ্রেশন আর মন খারাপ এই দুটোর মধ্যে তফাৎটা কি? হ্যাঁ, মানে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। মানে আপনি বলছেন যে দ্য ডিফারেন্স বিটুইন স্যাডনেস অ্যান্ড ডিপ্রেশন বা ক্লিনিক্যাল ডিপ্রেশন। তো এই যে মন খারাপ কথাটা বললেন, এটাকে আমরা বাংলায় বলি আরও বোঝার সুবিধার জন্য বিষণ্ণতা, আর স্যাডনেস যেটা বলি, আর ডিপ্রেশন হচ্ছে মানসিক অবসাদ, যেটাকে আমরা বলি ক্লিনিক্যাল ডিপ্রেশন, মানে একদম রোগের স্তরে। তো অবশ্যই এই দুটোর মধ্যে পার্থক্য আছে, কিন্তু পার্থক্যটা বুঝে নিতে পারলে আমরা তাহলে মন খারাপের অবস্থায় কি অ্যাকশান নেব আর ডিপ্রেশনে কি অ্যাকশান নেব সেটা আমরা বুঝতে পারবো, এবং সেভাবে আমরা ব্যাপার দুটোকে ঠিক করতে পারবো। তো খুব সহজে যেটা বলি যে এই যে বিষণ্ণতার কথা বা মন খারাপের কথা বলছেন, এটা তো অবশ্যই একটা, মন খারাপ তো আমাদের হয়ই, এটা একটা ন্যাচারাল ইমোশনাল রেসপন্স আমাদের। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকোয়ার্ড নয়, ন্যাচারাল। কেননা ধরুন কীরকমভাবে হতে পারে, ধরুন যদি কিছু লস হয়ে যায়, ফাইন্যান্সিয়াল কোনো লস হয়ে যায়, তাহলে আমাদের মন খারাপ হয়। বা কিছু একটা জিনিস চেষ্টা করছি, করতে পারলাম না, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো, তাহলে তার থেকে তো একটা মন খারাপ হয়, তার থেকেই মন মরা হয়ে থাকে, বিষণ্ণ হয়ে থাকে, আবার কাটিয়ে ওঠে সে নিজে নিজেই কাটিয়ে ওঠার প্রসঙ্গ আসে। বা ধরুন অনেক হার্ডশিপের মধ্যে, চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তার জন্য তার মনটা খারাপ, যে এত চ্যালেঞ্জেস কেন, মানে একের পর এক সমস্যার ঢেউ, তাই না? তো এগুলো কিন্তু একটা ন্যাচারাল ইমোশনাল রেসপন্স, যেটা এই মন খারাপের প্রসঙ্গে আসে। আর কি হয় না, ধরুন কতগুলো স্পেসিফিক ট্রিগার কন্ডিশন থাকে এই মন খারাপের ক্ষেত্রে, না হলে কিন্তু হয় না। সেটা সবসময় যে ডিপ্রেশন হবে তা নয়। যেমন ধরুন যদি কোনো রিলেশনশিপে ব্রেকআপ হয়ে যায়, তাহলে তো একটা মন খারাপ থাকে। হ্যাঁ, তার থেকে সেটা ব্রুডিং ওভার করতে করতে কেউ কেউ হয়তো অবসাদের কবলে পড়ে অন্য চিন্তা করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিচুয়েশনটার গভীরে গিয়ে সেখান থেকে যদি তিনি বেরিয়ে আসার চেষ্টা করেন এই মন খারাপ থেকে, তিনি বেরিয়ে আসতে পারবেন। বা ধরুন কোনো ফেলিওর থেকে, সে ছাত্রছাত্রী হোক, পড়াশোনায় ফেলিওর, তাহলে তার থেকে তার মন খারাপ, ঠিক আছে, আবার ভালো করতে হবে, সেই উদ্যমে আবার মন ভালো করে নিলেন। বা ধরুন নিকট কোনো আত্মীয়ের মৃত্যু হলো, ডেথ, তাহলে সেক্ষেত্রে কী হবে, মন খারাপ হয় না? কারোর নিকট আত্মীয়ের মৃত্যু হলে বা লাভড ওয়ানের কারোর মৃত্যু হলে আমাদের তো মন খারাপ হয়, কিন্তু তার থেকে কি আমাদের অবসাদ চলে আসে না? কিন্তু আসতে পারে। হ্যাঁ, সেটা কখন না, ধরুন 100 জনের একজনের আসতে পারে। মানে যদি আমরা রেশিও করি, তো ওই একই সিচুয়েশানে ধরুন লাভড ওয়ান কারোর ডেথ হয়েছে, একজনের ডিপ্রেশন আসবে আর বাকি 99 জনের মন খারাপ হবে। মানে আপনি বলতে চাইছেন যে মন খারাপ থেকে ডিপ্রেশন হতে পারে, হবে এমনটা নয়, হতে পারে, অবশ্যই হতে পারে, আবার নাও হতে পারে। মন খারাপকে কেউ নিজে নিজে সামলে নিতে পারে। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজে নিজে সামলে নিতে পারে। এটা ওই যে বললাম ন্যাচারাল ইমোশনাল রেসপন্স, এটা তো ন্যাচারাল ইমোশনকে সামলে নিতে পারা যায়। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটু আমার মানে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে আমরা দেখেছি যে অনেক ছোট বাচ্চারাও বা টিনেজার্সদের মধ্যেও ডিপ্রেশন চলে আসে বিভিন্ন কারণে। আমি জাস্ট একটা কারণ উল্লেখ করে প্রশ্নটা করতে চাইছি। ধরুন একজন স্টুডেন্ট, সে যেরকম রেজাল্ট করা উচিত সেরকম রেজাল্ট করতে পারেনি, বাবা মা খুব বকাবকি করেছে, টিউটারও বকাবকি করেছে, সমস্ত জায়গা থেকে সে মানে নেগেটিভ রেসপন্স পাওয়ার পরে সে ডিপ্রেশনে চলে গেছে। এরকম ঘটনা কিন্তু আমরা শুনতে পাই, এবং তাকে কাউন্সিলরের কাছে নিয়ে গিয়ে কাউন্সিলিং করতে হয়েছে, হ্যাঁ, সাইকোলজিস্টকে দেখাতে হয়েছে। তার মানে একটা ঘটনা, এই যে সে ভালো রেজাল্ট করতে পারলো না, তো এটা তো দুঃখের ঘটনা, মানে তার তো মনটা খারাপ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই ঘটনাটা তার ক্ষেত্রে দেখা গেল যে তাকে ডিপ্রেশনে নিয়ে চলে গেল, এবং সে কিন্তু মানে ট্রিটমেন্টে চলে যেতে হলো। একদমই ঠিক। দেখুন, এই যে দুটো ডিফারেন্সিয়েশন করতে গিয়েই প্রসঙ্গটা আসবে। যখন আপনি মন খারাপ বলছেন, তো ছেলেটি যখন খারাপ রেজাল্ট করলো, তার ভেতরে মন খারাপ আছে। তো এই মন খারাপটা কি হয় না, কোনো মন খারাপ কয়েক ঘন্টার মধ্যে কেটে যেতে পারে, কোনো মন খারাপ কয়েকদিনের মধ্যে কেটে যেতে পারে, খুব অকেশানির হয়তো সপ্তাহখানেক। কিন্তু যদি মন খারাপটা 15 দিনের বেশি পারসিস্ট করে এবং আস্তে আস্তে বাড়তে থাকে, তখন সেটা অবসাদ বা ডিপ্রেশন। তো এই বাচ্চাটির ক্ষেত্রে সে তো নিজেই রেজাল্ট খারাপ করেছে বলে একটু হতাশ, একটু বিষণ্ণ, তাহলে সে তো কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তাহলে তার পাশে থাকা উচিত ছিল বাবা মায়ের, তারা সেটা না করে তার উপরে প্রেশারাইজ করেছেন, তার কারণে অ্যাগ্রাভেট করেছে, সিম্পটম করতে করতে ডিপ্রেশনে গেছে। ঠিক, তার মানে আপনার কথা থেকে আমি যেটা বুঝতে পারলাম যে ধরুন, মানে আমি একদম প্র্যাকটিক্যালি ব্যাপারটা বুঝতে চাইছি এবং বলতেও চাইছি, দর্শক বন্ধুদেরকেও বলতে চাইছি। ধরুন কোনো বাচ্চা রেজাল্ট খারাপ করেছে,
তাকে যদি আমরা বুঝিয়ে বলি এবং তাকে যদি মানে কন্টিনিউয়াস বকাবকি না করি, তাহলে তার ডেফিনেটলি তার মন মানে রেজাল্ট খারাপ হওয়ার জন্য তারও মন খারাপ হয়েছে, কিন্তু সে হয়তো ডিপ্রেসড হয়ে যাবে না। কিন্তু কন্টিনিউয়াস যদি তাকে বলতেই থাকি যে তোর দ্বারা কিছু হবে না, বা তাকে যদি আমরা বারবার নেগেটিভ কথাবার্তা বলি, বা তাকে যদি সবসময় তিরস্কার করতে থাকি, বকাবকি করতে থাকি, সেটা তাহলে মন খারাপ থাকে, কিন্তু মন খারাপটা তখন তার থেকে যেতে মানে থেকে গেল, এবং সেখান থেকে আপনি বলছেন যে ডিপ্রেশন হয়ে যেতে পারে। অবশ্যই তাই তো হয় সেক্ষেত্রে, এবং তখনই প্রশ্ন আসে কাউন্সিলরের কাছে যাওয়ার, সাইকোলজিক্যাল কাউন্সেলিং নেওয়ার। তো এক্ষেত্রে প্যারেন্টস মানে গুড প্যারেন্টিং এর স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? যখন বাচ্চার এটা হচ্ছে, তাহলে দেখুন কোনো একটা পরীক্ষায় খারাপ করেছে মানে সেটা তার জীবনের সব নয়, তো তাহলে তাকে বোঝাতে হবে যে মানে সে রেগুলার সারা বছর ধরে গাইডলাইন মেনে, ডিসিপ্লিন মেনে পড়াশোনা করছে কিনা সেটা ফলো আপ করা। যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, সেটা নিয়ে তো বকাঝকা করে লাভ নেই। তাকে বুঝিয়ে দেওয়া যে তুমি কি ভুল করেছো, সেইটা তাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে বলা যে একদম নতুন উদ্যমে শুরু করো, একদম বেস্ট রেজাল্ট হবে। তাহলে সে কি হবে, তার মধ্যে যে মন খারাপটুকু ছিল, তার মন খারাপের কারণে বাবা মারও খারাপ লাগছে, কিন্তু সেটা এক্সপ্রেস করে তো লাভ নেই, তাই না? আপনি কাউকে মানে নেগেটিভ ইনস্ট্রাকশন দিয়ে কাউকে মোটিভেট তো করতে পারবেন না। তো ফলে বাচ্চাকে যদি আপনি বলেন, মেয়ে বা ছেলেকে, যে রেজাল্ট তো যা হয়েছে সেটা মানে তোমার জীবনের শেষ পরীক্ষা নয়, তাহলে এরপরে পরীক্ষা আছে, যাতে যে ভুলগুলোর কারণে তোমার রেজাল্ট খারাপ হয়েছে সেই ভুলগুলো আর না করো, ডিসিপ্লিনড হও, ঠিকভাবে পড়াশোনা করো, সেটার জন্য তাকে মোটিভেট করা করলে দেখবেন সে তার ওই মন খারাপটাও কেটে যাবে। সে বুঝবে যে সে তো একটা আশার আলো, সিলভার লাইনই দেখবে যাচ্ছে, এগুলো তো সত্যিই ভুল ছিল। তার কাছে নিজের ভুলগুলো কিন্তু সবসময় ছাত্রীদের কাছে ধরা পড়ে না। যখন বাবা মায়ের থেকে দরকার নেই কাউন্সিলরের কাছে যাওয়ার, বাবা বা মা যদি যত্ন করে বুঝিয়ে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেন, এবং সে তখন ফিল করবে কি যে আমার পাশে আছে তারা, তাই না? এবং আরও কেয়ার নিচ্ছে যে আগে তুমি সুস্থভাবে বাঁচো, শরীর চর্চা করো, ঘুমাও, খাওয়া দাওয়া করো, এবং তারপরে মন দিয়ে পড়াশোনা করো। শরীর মন ভালো থাকলে তবেই না পড়তে পারবে। তো সবটার দিকটা যদি খুব কেয়ারফুলি খেয়াল করা হয় সন্তানের, তাহলে সে আর সেই মন খারাপ থেকে বিষণ্ণতা কালক্রমে সেটা অবসাদে যাবেই না কখনো তার। আমরা উল্টোটা করি, অমুকের ছেলে, রিক্সাওয়ালার ছেলে এত ভালো রেজাল্ট করেছে, তোমাকে সব এনে দেওয়া হচ্ছে, তাই এই অবস্থা, এসব ভাষা বলি আমরা, মানে খুব নেগেটিভ ইনস্ট্রাকশন আমরা দিই, যেটার কারণেই কিন্তু রেজাল্ট নেগেটিভ হতে শুরু করে আরও। তো সেগুলো করা চলবে না। এছাড়া যেটা বলছিলাম আমরা এই ডিফারেন্সিয়েশনের প্রসঙ্গে, যে স্যাডনেস, যে কয়েক ঘন্টাও কেটে যেতে পারে, এমন স্যাডনেস আছে কয়েকদিনে কাটে, খুব হলে সপ্তাহখানেক, কিন্তু সেটা যদি 15 দিনের বেশি ছাড়িয়ে যায় তাহলে আমাদের সতর্ক হতে হবে। তবুও কিন্তু ভয়ের ব্যাপার নেই। এবার যদি সেটা মাস পেরিয়ে যায়, 2 মাস পেরিয়ে যায়, তখন বুঝতে হবে হ্যাঁ মন খারাপটা, তখন সেটা আর তীব্রতা বাড়তে বাড়তে এমন জায়গায় থাকে, তখন সেটা আর মন খারাপ বা বিষণ্ণতা বা স্যাডনেসের স্টেজে থাকে না, তখন সেটা অবসাদ। আচ্ছা, এবং সেটা ক্লিনিক্যাল অবসাদ কিনা, ক্লিনিক্যাল ডিপ্রেশন কিনা, সেটা তো একজন এক্সপার্টের কাছে যেতে হবে, মনোবিদের কাছে যেতে হবে তখন আপনাকে। এবার ধরুন যদি সিমটম হিসেবে ধরি, যে মন খারাপে কীরকম সিমটম হয় আর অবসাদে কী সিমটম হয়। মন খারাপে যে বললাম স্যাডনেসটা ইটসেলফ একটা সিমটম, যে মন মরা হয়ে থাকে, মানে কান্না কান্না ভাব থাকে, টিয়ারফুলনেস যেটা বলি, মানে চোখ দিয়ে এই বুঝি জল বেরিয়ে যাবে, বা সে বুক ভারী নিঃশ্বাস হয় না বুক থেকে, যে হেভি হার্ট, মানে বুক থেকে বুকে মনে একটা পাথর চেপে আছে। মন খারাপ হলে যেগুলো হয় এই সিমটমগুলো থাকে। এবং কিন্তু দেখুন এসব থাকলেও কিন্তু সেই মানুষটার মানে ডেলি যে ফাংশন, নিত্যনৈতিক যে কাজকর্ম প্রতিদিনের, সেগুলোতে কিন্তু কোনো ডিসরাপশন হয় না, গন্ডগোল হয় না। মন খারাপ নিয়ে মানুষ সব কাজ করতে পারে। এবং এটা মনে রাখবেন যে মন খারাপ যাদের আছে, এই মন খারাপ নিয়ে তারা কিন্তু হ্যাপিনেসও এনজয় করতে পারে। ধর মন খারাপ একটা সিচুয়েশন তার চলছে, এমন একটা সিচুয়েশন ঘটেছে, তার জন্য মন খারাপ, তার মধ্যে তার একটা বিয়ে বাড়ির অকেশনে যেতে হলো রিলেটিভ, সেখানে গিয়ে কিন্তু দেখবেন সে এনজয় করছে। ওই কিছুটা সময় সে ভুলে সেটা কিন্তু এনজয় করছে। সেটা এই মন খারাপের স্টেজে যারা আছে তারা করতে পারে, ডিপ্রেশনে কিন্তু করতে পারে না। আচ্ছা, পার্থক্যটা আছে। মানে আরও বলি একটু, যেটা হচ্ছে যে যদি এবার একটা ডিপ্রেশনের স্টেজ, যেটা মানে ক্লিনিক্যাল ডিপ্রেশনের কথা বলি, তখন কি হবে, তখনও সেই স্যাডনেস থাকবে, বিষণ্ণতা, কিন্তু সেটা পারভেসিভ স্যাডনেস, মানে কিছুতেই বেরোবে না, মানে বিষণ্ণতার কবলে পড়ে তার ঘুমের দফা, সে আর খেতে চাইছে না, খেতে পারছে না, মানে খুব অসহায় লাগছে, হেল্পলেস লাগছে, মানে হাত পা অবশ্যই আসছে। এবং সঙ্গে অ্যাডিশনাল সিমটম হিসেবে তার মানে আনন্দ পাওয়ার যে অনুভূতিগুলো ভোঁতা হতে শুরু করবে তখন, যেগুলো অবসাদে, মানসিক অবসাদে, ক্লিনিক্যাল ডিপ্রেশনে হয়। এটার একটা মেডিকেল তো কন্ডিশন, নামও আছে, অ্যানহেডোনিয়া বলা হয়, যে লস অফ ইন্টারেস্ট অফ প্লেজার ইন অ্যাক্টিভিটিস, কোনো কাজে কোনো আনন্দ পাচ্ছে না। আমরা ছোটো কাজ করে তো বেশ একটু ঘুরি উড়িয়ে এসেও একটা বাচ্চা তো অনেক আনন্দ পায়, সেগুলোতে তার আর আনন্দ নেই। ওজন বেড়ে যাচ্ছে বা ওজন কমে যাচ্ছে,
খিদে বেড়ে যাচ্ছে বা খিদে কমে যাচ্ছে, দুরকমই হতে পারে এই যদি অবসাদের পরে ক্লিনিক্যাল ডিপ্রেশনে। স্লিপ ডিস্টারবেন্স হতে পারে দুভাবেই, হয় একদম ঘুম হচ্ছে না ইনসমনিয়া, আবার প্রচণ্ড ঘুমাচ্ছে 12 ঘন্টা ঘুমাচ্ছে হাইপারসমনিয়া, দুটোই হতে পারে এই অবসাদের থেকে। এসব কিন্তু মন খারাপ বা বিষণ্ণতা বা স্যাডনেস এসব থাকে না। এমনকি প্রচণ্ড মানসিক ক্লান্তি, এনার্জি লো, এগুলো কিন্তু মন খারাপই হয় না কখনো। বা কনসেন্ট্রেট করতে প্রবলেম হচ্ছে, কোনো ডিসিশন নিতে পারছে না, নিজেকে খুব গিল্ট ফিলিং হচ্ছে, এইসব সিমটমগুলো, এবং অনেকের ক্ষেত্রে তো সুইসাইডাল থট চলে আসে, মৃত্যু চিন্তা করে, এগুলো কখনো কিন্তু মন খারাপের স্টেজে কখনো থাকে না। তো এগুলো দিয়েই আমার যদি এরকম ঘটে বা কারোর যদি এরকম ঘটে, তিনি বুঝে নিতে পারবেন যে আমি মন খারাপের স্তরে আছি নাকি অবসাদের স্তরে আছি। ঠিক। এছাড়াও ধরুন আরও একটা কথা বলতে পারি, এই যে মন খারাপ, কিন্তু এটা আনকমফোর্টেবল তো ঠিকই, তাই না? কিন্তু একটা মানুষের তার যে রেসপন্সিবিলিটিস বা তার যে, আমরা তো সবাই বিভিন্ন রিলেশনে বাঁচি, সেই যে রিলেশনশিপগুলো মেনটেন করার যে সিচুয়েশন, সেগুলো তো তার কিন্তু কোনো হ্যাম্পার হয় না এই মন খারাপের স্তরে। আর যদি ডিপ্রেশনের স্তরে থাকে, তাহলে একটা ডিপ্রেসিভ পেশেন্ট যে মানসিক অবসাদের কবলে আছেন, তার কিন্তু নর্মাল ফাংশন, মানে নিত্যনৈমিত্তিক কাজকর্ম যেগুলো করতে কিন্তু তার অসুবিধা হয়। যে লোকটি নিয়মিত অফিস যেতেন, সে হঠাৎ বলছে আমার আজ ভালো লাগছে না, অফিস যাবো না, একাধিক দিন ছুটি চাইছেন, অ্যাপ্লাই করছেন, যাচ্ছেন না, বিছানায় শুয়ে বসে কাটাচ্ছেন, মানে রেগুলার স্নান করছেন না। রিলেশনশিপগুলোতে আমরা ফোনে কথা বলি, অনেকভাবে রিয়্যাক্ট করতে হয়, ইন্টারাক্ট করতে হয়, রেসপন্স করতে, সেগুলো শেয়ার করছে না। এই ঘটনাগুলো চলতে থাকে। এবং সোশ্যাল উইথড্রয়াল বলে একটা কথা আছে, মানে সে নিজেকে গুটিয়ে নেয়, মানে সামাজিকভাবে মেলামেশাতে তার আর পছন্দ হয় না। তো এইগুলো দিয়েই আমরা ডিফারেন্স করে নিতে পারি। এবার আপনি যদি জিজ্ঞেস করেন যে এই যে ডিফারেন্সটা করতে পারলে তো সমাধান করা সহজ, এখন তাহলে মানে এই দুটোর ক্ষেত্রেই কি ট্রিটমেন্ট দরকার বা কি হতে পারে সিচুয়েশন, সেক্ষেত্রে আমি বলবো যে স্যাডনেস যেটা মন খারাপ, এটা তো যেহেতু ন্যাচারাল ইমোশনাল রেসপন্স, তো ফলে যদি ফ্যামিলির লোকেদের থেকে ইমোশনাল সাপোর্ট পাওয়া যায়, আর নিজে যদি সেলফ কেয়ার, কেন সেলফ কেয়ার একটা খুব বড় জিনিস, সেলফ কেয়ার যদি নিজে করতে পারে, আমি যদি নিজেকে ভালো না রাখতে পারি, তাহলে আমার রিলেশনে যারা আছে তাদের আমি ভালো রাখতে পারবো না। তাহলে সেলফ কেয়ার আর ইমোশনাল সাপোর্ট যারা দিতে পারবেন একদম কাছের লোকেদের, নিজের মানুষরা, তারা সেটা দিলেই সেখান থেকে কিন্তু এই মন খারাপ থেকে বেরিয়ে আসতে পারবে মানুষটি। তার কিন্তু ট্রিটমেন্ট বা কাউন্সেলিংয়ের কোনো প্রয়োজন হবে না। আর যদি ক্লিনিক্যাল ডিপ্রেশন হয়, তখন কিন্তু বাড়ির লোকেদের দায়িত্ব হবে যে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের তত্ত্বাবধানে সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের জন্য নিয়ে যাওয়া, যেখানে বিভিন্ন ধরনের থেরাপির সাহায্য নিয়ে তাকে সেখান থেকে বের করে আনতে হবে। অবশ্যই বাড়ির লোকজনকে কিন্তু সবসময় পাশে থাকতে হবে তার সেই ডিপ্রেশনের দিনগুলোতে। এবং এই প্রসঙ্গেই বলবো যে আনট্রিটেড ডিপ্রেশন, মানে সেই স্তরটাও যদি অনেকে অবহেলায় ফেলে রাখে, আরে কিছু হয়নি, মন খারাপ, ওটাকেও যদি মন খারাপ বলে চালিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সিভিয়ার কনসিকোয়েন্সেস হতে পারে। এবং ওই যে তখন সুইসাইডাল থট, সে তো আর বুঝতে দেবে না। মানে আমরা বলি মাস্কড বা স্মাইলিং ডিপ্রেশন, হাসি মুখে সব করবে বলবে, কিন্তু ভেতরে ভেতরে সুইসাইডের অ্যাটেম্প নিচ্ছে, বুঝতে দেবে না বাড়ির লোককেও, এবং সুইসাইড করেও ফেলবে। তো সেজন্যে এই ডিফারেন্সিয়েশনটা আমরা আশা করি বোঝাতে পেরেছি, যেটা ফলো করলে কিন্তু মন খারাপ থেকেও সহজে নিজেকে সেলফ কেয়ার করে বের করে আনা যায়, নিজের মানুষের সাহায্য নিয়ে। আর ডিপ্রেশন হলে কাউন্সেলিংয়ের পরামর্শ নিয়ে, কাউন্সিলরের সাহায্য নিয়ে আমরা বেরিয়ে আসতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন ডাক্তারবাবু আমাদের গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিলেন। এবং একটা জিনিস উনি এক্ষুনি যেটা বললেন, সেটা হচ্ছে যে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার চেষ্টা তো ডেফিনেটলি করতে হবে, কিন্তু একটা জিনিস আমাদের যারা পরিবারের লোকজন রয়েছেন, তাদের কিন্তু মাথায় রাখতে হবে যে ডিপ্রেশনকে কিন্তু নেগলেক্ট করা যাবে না কোনোভাবেই। হ্যাঁ, ক্লিনিক্যাল ডিপ্রেশনকে কিন্তু নেগলেক্ট করলে সেটা বাড়তে থাকবে এবং কালক্রমে সেটা মানে জীবন কেড়ে নিতে পারে, এমন কথা আমরা এক্ষুনি শুনলাম। তো এই ছিল আজকের আলোচনা। আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার পরের এপিসোডে।